দেখছেন হাই নিউজ। আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আজকে দ্য ওয়ার্ল্ড টুডে। শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স। বুধবার থেকে আমেরিকা ভারতের উপর চালু করেছে অতিরিক্ত শুল্ক। সম্প্রতি এই ইস্যুতেই নোটিশ জারি করল হোয়াইট হাউস। এবার থেকে আমেরিকায় বাণিজ্য করতে ভারতের ব্যবসায়ীদের গুনতে হবে 50% শুল্ক। জেলেনস্কিকে পছন্দ নয় পুতিনের। ট্রাম্পের বার্তায় রুশ ইউক্রেন মুখোমুখি বৈঠকের সম্ভাবনায় দাঁড়িয়ে পুতিনের সঙ্গে ভালোভাবে কথা হয়, আর তারপরই কোথাও না কোথাও বোমা পড়ে, মন্তব্য ক্ষুব্ধ ট্রাম্পের। ইসরায়েলের তীব্র ক্রোধের মুখে গাজা। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে হামাসের সঙ্গে সমঝোতার প্রস্তাব ইসরায়েলের ডিফেন্স ফোর্সের প্রধানের। আন্তর্জাতিক মধ্যস্থতায় দুবার দিনক্ষণ চূড়ান্ত হলেও বাংলাদেশ থেকে রোহিঙ্গা শরণার্থীদের মায়ানমারে ফেরানো যায়নি। এই আবহে রোহিঙ্গা শরণার্থী সমস্যার সমাধানে ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার 3টি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করল। রাশিয়া থেকে তেল কেনার অপরাধে বুধবার থেকে ভারতের বিরুদ্ধে কার্যকর হতে চলেছে আরও 25% শুল্ক। সম্প্রতি এই ইস্যুতে নোটিশ জারি করেছে হোয়াইট হাউস। ফলে আমেরিকার বাণিজ্য করতে গেলে ভারতের ব্যবসায়ীদের গুনতে হবে এবার থেকে 50% শুল্ক। রাশিয়া থেকে তেল কেনার অপরাধে বুধবার থেকে ভারতের বিরুদ্ধে কার্যকর হতে চলেছে আরও 25% শুল্ক। সম্প্রতি এই ইস্যুতেই নোটিশ জারি করেছে হোয়াইট হাউস। ফলে আমেরিকায় বাণিজ্য করতে গেলে এবার থেকে ভারতের ব্যবসায়ীদের গুনতে হবে মোট 50% শুল্ক। আমেরিকার সরকারি ওয়েবসাইটে এই নির্দেশিকার খসড়া প্রকাশ করা হয়েছে। নির্দেশিকা অনুযায়ী 27 অগস্ট আমেরিকার ইস্টার্ন জোনের সময় অনুযায়ী রাত 12:01 থেকে কার্যকর হবে নয়া শুল্ক। নির্দিষ্টভাবে 7 পাতার ওই নির্দেশিকায় বলা হয়েছে, এই সময়ের পর থেকে আমেরিকার বাজারে কোনো মার্কিন পণ্য প্রবেশ করলে তার জন্য বাড়তি শুল্ক দিতে হবে। এছাড়া 25% শুল্ক কার্যকর করার কারণও ব্যাখ্যা করা হয়েছে আমেরিকার তরফে। বলা হয়েছে, ভারত রাশিয়া থেকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তেল কেনে, যার জেরেই 25% অধিক শুল্ক চাপানো হচ্ছে। আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি না হওয়ায় প্রথম দফায় 25%, পরে রাশিয়া থেকে তেল কেনার জন্য ভারতের উপর আরও 25% শুল্ক চাপানোর হুঁশিয়ারি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেটাই এবার কার্যকর হতে চলেছে। আমেরিকার অভিযোগ, ভারতের তেল কেনার জন্যই রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার অর্থ পাচ্ছে। যদিও ভারত আমেরিকার এই দাবি সম্পূর্ণ উড়িয়ে দিয়েছে। ভারতের যুক্তি, ইউরোপীয় ইউনিয়ন চীন রাশিয়া থেকে প্রাকৃতিক গ্যাস এবং অপরিশোধিত তেল কিনছে। আমেরিকাও রুশ পণ্য কেনায় পিছিয়ে নেই। এই অবস্থায় ভারতের উপর শুল্ক চাপানো অন্যায়। স্পষ্টভাবে নয়াদিল্লি জানিয়ে দিয়েছে, রাষ্ট্রের স্বার্থকে প্রাধান্য দিয়ে যেখানে কম দামে তেল পাওয়া যাবে সেখান থেকেই তেল কিনবে ভারত। এরই মাঝে সোমবার এক জনসভায় মোদি বলেন, যতই চাপ আসুক না কেন আমরা তা মোকাবিলা করার জন্য আমাদের শক্তি বৃদ্ধি করে যাব। আমরা আত্মনির্ভর ভারতের সংকল্প নিয়েছিলাম। সেই সংকল্পের পথে আমরা অনেক দূর অগ্রসর হয়েছি। দেশ শক্তিশালী হয়েছে। এখন গোটা বিশ্বে অর্থনৈতিক স্বার্থপরতার উপর ভিত্তি করে নীতি গঠন হচ্ছে। এরপরে তিনি বলেন, শুল্ক নিয়ে ওয়াশিংটনের চাপ সহ্য করব না, মাথা নত করব না। আমাদের সরকার ঠিক রাস্তা খুঁজে বের করবে। মোদির কথায়, ভারত এ ধরনের পদক্ষেপের বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়াবে এবং নাগরিকদের স্বার্থকেই অগ্রাধিকার দেবে। তার সংযোজন, আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আমাদের সরকার কখনোই ক্ষুদ্র উদ্যোক্তা, পশুপালক এবং কৃষকদের কোনো ক্ষতি হতে দেবে না। হাই নিউজ নেটওয়ার্ক। মার্কিন বাজারে 20 টাকার ভারতীয় বিস্কুটের দাম $4। দাম শুনে অবাক হচ্ছেন? পার্লেজি থেকে হলদিরামের কি থেকে কি দাম দেখুন। আমেরিকার ডালার্সের এক ওয়ালমার্টে কি ভারতীয় পণ্য পাওয়া যায় এমন একটি ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করে ভাইরাল প্রবাসী ভারতীয় রজত। ভিডিওটিতে তিনি স্টোরে ঘুরে ঘুরে দেখিয়েছেন এবং জানিয়েছেন, রয়্যাল ব্র্যান্ডের মসুর ডাল, মুগ ডাল, হলদিরামসের নানা নিমকি, পার্লেজির বিস্কুট সঙ্গে বিভিন্ন মশলা ও সস সবই মজুদ রয়েছে। তার কথায়, ডালাসে ভারতীয় গ্রাহক সংখ্যা বেশি হওয়ায় ওয়ালমার্টকে এই সমস্ত পণ্য রাখতে হয়। প্রত্যেকটি জিনিসের দামও তিনি উল্লেখ করেছেন, যা শুনে কার্যত মাথায় হাত পড়েছে নেটিজেনদের। ভিডিওটিতে তিনি বলেন, বন্ধুরা, আমেরিকার ওয়ালমার্টে কোন কোন ইন্ডিয়ান প্রোডাক্ট পাওয়া যায় সেটাই দেখাবো।
এটা ডালাসের ওয়ালমার্ট। রয়্যাল ব্র্যান্ডের মসুর ডাল, মুগ ডাল প্রতিটি প্রায় $4। হলদিরামসের খাট্টা মিট্টা নিমকি $4, আলু ভুজিয়া $4, পার্লেজি হাইড অ্যান্ড সিক বিস্কিট প্রায় $4.5। তিনি আরও বলেন, এখানে পার্লেজি গুডের মতো বিস্কুট থেকে বিরিয়ানি মশলা, তন্দুরি মশলা, বাটার চিকেন সস আরও অনেক কিছুই রয়েছে। ডালাসে ভারতীয় গ্রাহক এত বেশি যে তাদের প্রয়োজন মেটাতেই ওয়ালমার্টকে এই সমস্ত স্টক রাখতে হয়। ভিডিওর ওপর লেখা ছিল, ইন্ডিয়ান ফুড আইটেমস অ্যাট ওয়ালমার্ট ইন ডালাস। ভিডিওটি যেমন কারো কারো মনে নস্টালজিয়া জাগিয়েছে, তেমনি অনেকেই দাম জেনে অবাক হয়েছেন। এমন বহু কমেন্ট এসেছে যেখানে ভারতের দামের সঙ্গেই তুলনা টানা হয়েছে। নেটিজেনদের একজন লিখেছেন, ওহ নো, ভারতে যা দাম তার তুলনায় এটা খুবই বেশি। আরেকজন লিখেছেন, $4 হাইড অ্যান্ড সিক মানে প্রায় 320 টাকা। ভারতে যা 10 থেকে 20 টাকায় পাওয়া যায়। হাফ কেজি ডাল প্রায় 400 টাকা। বাহ, কতই না দাম। অন্য একজনের মন্তব্য, কানাডার দামের তুলনায়ও এটা বেশি লাগছে, ইউএসডি থেকে সিএটি কনভার্সন ধরলে। কেউ কেউ আবার লিখেছেন, আমেরিকায় যেখানে ভারতীয় ক্রেতা আছে সেখানে ভারতীয় পণ্য ভরপুর। হাই নিউজ নেটওয়ার্ক। ভারতের উপর 50% শুল্ক চাপানোর মাঝেই চীনকে হুমকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ট্রাম্প প্রশাসন জিনপিংকে বুঝিয়ে দিয়েছেন, আমেরিকাকে খনিজের পর্যাপ্ত যোগান না দিলে 200% শুল্ক চাপানো হবে চীনের উপর। চীনকে আমরা ধ্বংস করে দিতে পারি বলেও হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ভারতের উপর মোট 50% শুল্ক কোপের মাঝেই চীনকে শাসানি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। জিনপিংকে বুঝিয়ে দিলেন, আমেরিকাকে বিরল খনিজের পর্যাপ্ত যোগান না দিলে 200% শুল্ক চাপানো হবে চীনের উপর। চীনকে আমরা ধ্বংস করে দিতে পারি বলেও এদিন হুমকি দিলেন ট্রাম্প। ওয়াশিংটনে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিউং এর সঙ্গে বৈঠকের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে চীনের প্রসঙ্গ তোলেন ট্রাম্প। শীঘ্রই তিনি যে চীন সফরে যাবেন সেই কথা মনে করিয়ে ট্রাম্প বলেন, আমেরিকা চীনের সঙ্গে সুসম্পর্ক তৈরি করতে চায়। আশা করব চীনের সঙ্গে আমাদের দুর্দান্ত সম্পর্ক তৈরি হবে। এরপরই বলেন, চীনের হাতে যেমন কিছু তাস রয়েছে আমাদের হাতেও রয়েছে। আমি সেই তাস খেলতে চাই না, তবে আমরা যদি সেই তাস খেলতে শুরু করি চীন ধ্বংস হয়ে যাবে। আমরা সত্যিই চাই না সেই তাস খেলার মতো পরিস্থিতি তৈরি হোক। এই সাংবাদিক বৈঠকে শুল্ক নিয়ে ট্রাম্প সরাসরি কিছু না জানালেও ইঙ্গিত দেন প্রয়োজনে চীনের ওপর 200% শুল্ক চাপাবে আমেরিকা। বলেন, যদি চীন আমেরিকার জন্য অতি প্রয়োজনীয় রেয়ার আর্থ মেটাল বা বিরল খনিজ না দেয় সেক্ষেত্রে বেজিংয়ের ওপর চাপাতে পারে 200% শুল্কের বোঝা। ট্রাম্প জানান, আমাদের বিরল খনিজ দিতেই হবে চীনকে। যদি তা না দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে 200% বা এমনই কিছু শুল্কের বোঝা চাপিয়ে দেওয়া হবে। উল্লেখ্য, 2025 সালের রিপোর্ট অনুযায়ী বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি বিরল খনিজ উৎপাদনকারী দেশ চীন। আমেরিকার প্রযুক্তি এবং সামরিক ক্ষেত্র টিকে রয়েছে এই বিরল খনিজের উপর। জার্মানির এক রিপোর্টে জানা যায়, ন্যাটো সদস্যভুক্ত দেশগুলির বিরল খনিজের বিষয় পুরোপুরি চীনের উপর নির্ভরশীল। রিপোর্ট অনুযায়ী এমন কিছু 50টি বিরল খনিজ রয়েছে যার অভাবে আমেরিকার অর্থনীতি এবং সামরিক ক্ষেত্র পুরোপুরি ভেঙে পড়বে। তাই চলতি বছর চীনের সঙ্গে শুল্ক যুদ্ধ শুরু হলেও শেষ পর্যন্ত রণে ভঙ্গ দিতে বাধ্য হন ট্রাম্প। রাশিয়ার তেল কেনায় ভারতের ওপর মোট 50% শুল্ক চাপানো হলেও ওই একই অপরাধে চীনকে ছাড় দিয়েছে তারা। বাড়তি শুল্ক চাপানোর ক্ষেত্রে 90 দিনের স্থগিতাদেশ দেওয়া হয়েছে। তবে ছাড় দিলেও এবার নিজের দুর্বলতা চাপা দিয়ে আক্রমণাত্মক মূর্তি ধরলেন ট্রাম্প। হাই নিউজ নেটওয়ার্ক। জেলেনস্কিকে পছন্দ নয় পুতিনের। ট্রাম্পের বার্তায় রুশ ইউক্রেন মুখোমুখি বৈঠকের সম্ভাবনায় দাঁড়ি। পুতিনের সঙ্গে ভালোভাবে কথা হয় আর তারপরই কোথাও না কোথাও বোমা পড়ে, মন্তব্য ক্ষুব্ধ ট্রাম্পের। রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে ভ্লাদিমির পুতিনের সঙ্গে মুখোমুখি বৈঠকে রাজি জেলেনস্কি। খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই বিষয়ে উদ্যোগ নিলেও নারাজ পুতিন। সম্প্রতি এই বিষয়ে ট্রাম্পকে প্রশ্ন করা হলে তিনি জানান, জেলেনস্কিকে ঠিক পছন্দ করে না পুতিন, তাই তার সঙ্গে দেখা করতেও চান না। 2022 সালের ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। তারপর থেকে
একাধিক উদ্যোগ সত্ত্বেও মুখোমুখি বসে যুদ্ধ থামানো নিয়ে আলোচনা করতে রাজি হননি দুই দেশের রাষ্ট্রপ্রধান। গত শুক্রবার আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ঘণ্টা তিনেকের আলোচনার পরেও রাশিয়া ইউক্রেন সংঘাত নিয়ে কোনো সমাধান মেলেনি। এই বৈঠকে পুতিন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, যুদ্ধবিরতি করতে হলে দোনেৎস্ক অঞ্চল ছাড়তে হবে ইউক্রেনকে, যা দিতে অস্বীকার করেছে ইউক্রেন। এরই মাঝে ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন দুই রাষ্ট্রপ্রধানকে মুখোমুখি বসিয়ে আলোচনায় উদ্যোগী তিনি। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপে জেলেনস্কিও জানিয়েছিলেন তিনি রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে আলোচনায় প্রস্তুত। তবে এবার জানা গেল এই দ্বিপাক্ষিক আলোচনায় একেবারেই নাকি নারাজ পুতিন। সোমবার হোয়াইট হাউসে এই বিষয়ে প্রশ্ন করা হয়েছিল ডোনাল্ড ট্রাম্পকে। জানতে চাওয়া হয়, জেলেনস্কির সঙ্গে সাক্ষাতে কেন অনীহা পুতিনের। উত্তরে ট্রাম্প বলেন, কারণ পুতিন জেলেনস্কিকে একেবারেই পছন্দ করেন না। ট্রাম্প জানিয়েছেন, গত সপ্তাহে ফের পুতিনের সঙ্গে কথা বলেছেন তিনি। অনুমান করা হচ্ছে সেই কথোপকথনেই এই বৈঠকের জন্য পুতিনকে রাজি করানোর চেষ্টা হয়। তবে ট্রাম্পের কথায় পুতিনের সঙ্গে প্রত্যেকবার ভালোভাবে কথা হলেও দুর্ভাগ্যের বিষয় এরপরই ইউক্রেনের কোথাও না কোথাও বোমা পড়ে। ফলে আমি অত্যন্ত রেগে যাই। এই অবস্থায় পুতিন ও জেলেনস্কির মুখোমুখি বৈঠকের আশা ট্রাম্প যে একেবারেই ছেড়ে দিয়েছেন তা তার মন্তব্যেই স্পষ্ট হয়ে গিয়েছে। ট্রাম্প বলেন, আমি জানি না ওরা দেখা করবেন কিনা, হয়তো করবেন, হয়তো বা করবেন না। তবে রাশিয়া যুদ্ধ না থামালে আমেরিকা যে কড়া পদক্ষেপ নেবে সে কথাও জানিয়েছেন ট্রাম্প। হুঁশিয়ারির সুরে তিনি বলেছেন, যদি রাশিয়া শান্তির পথে না হাঁটে তাহলে নতুন করে নিষেধাজ্ঞা চাপানো হবে রাশিয়ার উপর। হাই নিউজ নেটওয়ার্ক। ইসরায়েলের তীব্র ক্রোধের মুখে গাজা। এই পরিস্থিতির মাঝে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে হামাসের সঙ্গে সমঝোতার প্রস্তাব দিলেন ইসরায়েলের ডিফেন্স ফোর্সের প্রধান লেফটেন্যান্ট জেনারেল আইক জমির। তার আর্জি, হামাসের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি মেনে নেওয়া হোক। ইসরায়েলের রোশানলে গাজা হয়ে উঠেছে মৃত্যু উপত্যকা। ঘরে বাইরে প্রবল চাপের মুখে পড়েও অনড় নেতানিয়াহু নির্দেশ দিয়েছেন গাজা দখলের। এই পরিস্থিতির মাঝে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে হামাসের সঙ্গে সমঝোতার প্রস্তাব দিলেন ইসরায়েল ডিফেন্স ফোর্সের প্রধান লেফটেন্যান্ট জেনারেল আইক জমির। তার আর্জি, হামাসের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি মেনে নেওয়া হোক। সম্প্রতি হাইফা নৌসেনা ক্যাম্প প্রদর্শনে গিয়ে ইসরায়েলের সেনাপ্রধান বলেন, নেতানিয়াহুর সামনে বন্দি বিনিময় চুক্তি সম্পন্ন করার একটি সুযোগ রয়েছে। আমাদের মনে হয় এই সুযোগ গ্রহণ করা উচিত। সেনার জন্যই এই বিশেষ চুক্তি সম্পন্নের সুযোগ তৈরি হয়েছে। যদিও এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত অবশ্যই প্রধানমন্ত্রী নেবেন। জমির আরও বলেন, দেশের জনগণের ইচ্ছেকে গুরুত্ব দেওয়া উচিত। তারা চান বন্দি বিনিময় চুক্তি সম্পন্ন হোক, যার মাধ্যমে 50 জন পণবন্দীকে ঘরে ফেরানো এবং এই যুদ্ধ সমাপ্ত করা সম্ভব হবে। উল্লেখ্য, 3 বছরেরও বেশি সময় ধরে চলতে থাকা যুদ্ধে এবার চরম আঘাত হানার প্রস্তুতি শুরু করেছে ইসরায়েল। এদিকে নেতানিয়াহু সেনার গুলিতে মৃত্যুর পাশাপাশি ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিয়েছে গাজায়। ইতিমধ্যেই সেখানে 60,000-এরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। ইসরায়েলের চরম অমানবিকতায় রাষ্ট্রসংঘের পাশাপাশি ফুঁসে উঠেছে ইউরোপের বহু দেশ। শুধু তাই নয়, ঘরের অন্দরেও যথেষ্ট চাপে নেতানিয়াহু। শনিবার নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বের হয় তেল আবিবের হোস্টেজ স্কোয়ার থেকে। রাজধানীর পাশাপাশি ইসরায়েলের নানা প্রান্ত থেকে হাজার হাজার মানুষ এসে যোগ দেন মিছিলে। তাদের অভিযোগ, প্রধানমন্ত্রী নেতানিয়াহু আলোচনা এবং চুক্তির কথা বলেছেন ঠিকই, কিন্তু তার আচরণে স্পষ্ট যে তিনি পণবন্দীদের বলি দিতে চান। পণবন্দীরা বাঁচল কি মরল তাতে প্রধানমন্ত্রীর কিছু যায় আসে না। গুরুতর এই পরিস্থিতির মাঝেই সামনে এলো ইসরায়েল সেনাপ্রধানের বিবৃতি। এদিকে এক রিপোর্ট বলছে, বর্তমানে হামাসের হাতে বন্দী রয়েছে ইসরায়েলের অন্তত 50 জন, যাদের মধ্যে মাত্র 20 জনের জীবিত থাকার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে ইসরায়েলের হাতে বন্দী 10,800 প্যালেস্টিনীয়। এই বন্দী বিনিময়ের চাপ ক্রমশ বাড়ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ওপর। হাই নিউজ নেটওয়ার্ক। আন্তর্জাতিক মধ্যস্থতায় দুবার দিনক্ষণ চূড়ান্ত হলেও বাংলাদেশ থেকে রোহিঙ্গা শরণার্থীদের মায়ানমারে ফেরানো যায়নি, বরং গত 1.5 বছরে নতুন করে এসেছে 1,24,000 রোহিঙ্গা। এই আবহে রোহিঙ্গা শরণার্থী সমস্যার সমাধানে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার 3টি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করেছে।
8 বছর আগে এই দিনটিতেই মায়ানমার সেনা এবং তাদের মদতপুষ্ট জঙ্গিদের হামলা থেকে প্রাণ বাঁচাতে রাখাইন প্রদেশ থেকে নাফ নদী পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছিলেন। পিছনে ফেলে এসেছিলেন জ্বলন্ত বাড়িঘর আর নিহত স্বজনদের দেহ। তারপর থেকে আন্তর্জাতিক উদ্যোগ সত্ত্বেও সেই রোহিঙ্গা শরণার্থীদের আর দেশে ফেরানো সম্ভব হয়নি। দেশ ত্যাগের 8ম বছরে বাংলাদেশের বিভিন্ন শরণার্থী শিবিরের বাসিন্দা রোহিঙ্গারা এবার নিরাপদে মায়ানমারে ফেরার দাবিতে সরব হলেন। আমেরিকার একটি সংবাদপত্র জানাচ্ছে, কক্সবাজারের কুটুপালং শরণার্থী শিবিরের সামনে লক্ষাধিক রোহিঙ্গা জমায়েত করেন। নিরাপদে মায়ানমারে ফেরার দাবি তোলেন তারা। প্রসঙ্গত, রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার বিষয়ক হাইকমিশন এবং কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের দপ্তর সূত্রে জানা গিয়েছে, উখিয়া ও টেকনাফে 33টি ক্যাম্পে বর্তমানে নথিভুক্ত রোহিঙ্গা শরণার্থীর সংখ্যা 12.5 লক্ষ। এর মধ্যে 8 লক্ষই এসেছিলেন 2017 সালের 25শে অগস্ট শুরু হওয়া জুন্টা শাসনের হামলার পরের কয়েক মাসে। আন্তর্জাতিক মধ্যস্থতায় দুবার দিনক্ষণ চূড়ান্ত হলেও বাংলাদেশ থেকে রোহিঙ্গা শরণার্থীদের মায়ানমারে ফেরানো সম্ভব হয়নি। বরং গত 1.5 বছরে জুন্টা ফৌজের সঙ্গে বিদ্রোহী জনজাতি সংগঠন রাখাইন আর্মির সংঘাতের জেরে নতুন করে এসেছেন 1,24,000 রোহিঙ্গা। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক মানবতা সহায়তাও অপ্রতুল হয়ে দাঁড়িয়েছে। চট্টগ্রাম ডিভিশনের বিভিন্ন এলাকায় রোহিঙ্গা শরণার্থীদের বিরুদ্ধে চুরি, ডাকাতি, ছিনতাইয়ের মতো অপরাধমূলক কার্যকলাপে জড়িয়ে পড়ার অভিযোগ উঠেছে। এই আবহে রোহিঙ্গা শরণার্থী সমস্যার সমাধানে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার 3টি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করছে। ইউনূসের উপস্থিতিতে প্রথমটি সোমবার কক্সবাজারে শুরু হয়েছে। বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রথম আলো জানাচ্ছে, দ্বিতীয় সম্মেলনটি হবে আগামী 30শে সেপ্টেম্বর আমেরিকার নিউ ইয়র্কে। তৃতীয়টি হবে 6 ডিসেম্বর কাতারে। হাই নিউজ নেটওয়ার্ক। দক্ষিণ গাজায় হাসপাতালে বোমা হামলা চালালো ইসরায়েল। সোমবার দুপুরে দক্ষিণ গাজার খান ইউনিসের অন্তর্গত নার্সের হাসপাতালে ইসরায়েলি সেনার ওই হামলায় এখনো পর্যন্ত অন্তত 15 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। নিহতদের মধ্যে 4 সাংবাদিকও রয়েছেন বলে সূত্রের খবর। দক্ষিণ গাজার হাসপাতালে বোমা হামলা চালালো ইসরায়েল। সোমবার দুপুরে দক্ষিণ গাজার খান ইউনিসের অন্তর্গত নাসের হাসপাতালে ইসরায়েলি সেনার ওই হামলায় এখনো পর্যন্ত অন্তত 15 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। নিহতদের মধ্যে 4 সাংবাদিকও রয়েছেন। সংবাদ মাধ্যমের একটি প্রতিবেদন সূত্রে জানা গিয়েছে, ভারতীয় সময় অনুযায়ী সোমবার দুপুর 1টা নাগাদ নাসের হাসপাতালে বোমা হামলা চালায় ইসরায়েল। ওই ঘটনায় 4 সাংবাদিক সহ অন্তত 15 জনের মৃত্যু হয়েছে। আল জাজিরা সূত্রে খবর, নিহত 4 সাংবাদিকের নাম হোসাম আল মাসরি, মোহাম্মদ সালামা, মারিয়াম, আবু দাকা এবং মুয়াজ আবু তাহা। ফলে এই নিয়ে গত 2 বছরে সব মিলিয়ে গাজায় 244 জন সাংবাদিকের মৃত্যু হল। সূত্রের খবর, সোমবার দুপুরে প্রথমে নাসের হাসপাতালের ছাদে বোমা ফেলে ইসরায়েল। সেই সময় ছাদে এক সাংবাদিক ছিলেন। তাকে উদ্ধার করতে ছুটে যান সহকর্মীরা। সঙ্গে উদ্ধারকারী দলের কয়েকজনও ছাদে যান। সেই সময় ফের একই জায়গায় বোমা হামলা চালায় ইসরায়েল। ঘটনাস্থলেই মৃত্যু হয় 4 সাংবাদিক সহ অনেকেরই। গত মে মাস থেকে গাজার ত্রাণ শিবির ও হাসপাতালগুলিতে ধারাবাহিক হামলা চালাচ্ছে ইসরায়েলি সেনা। তাতে এখনো পর্যন্ত 1300-রও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন বলে অভিযোগ। চলতি মাসের শুরু থেকে গাজা দখলের জন্য আরও বদ্ধপরিকর হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। গাজাকে হামাস মুক্ত করার উদ্দেশ্যে 5 দফা নীতি ঘোষণা করা হয়েছে। এর মধ্যে গাজার সীমান্ত পুনর্বিন্যাস, হামাস এবং প্যালেস্টাইনি কর্তৃপক্ষের বিকল্প প্রশাসন প্রতিষ্ঠা প্রভৃতি বিষয় রয়েছে। আন্তর্জাতিক স্তরে নেতানিয়াহুর এই সিদ্ধান্তের ব্যাপক সমালোচনা চলছে। কারণ এমনিতেই 2023 সালের 7ই অক্টোবর গাজায় ইসরায়েলি সেনার হামলা শুরুর পর থেকে এখনো পর্যন্ত গাজায় মৃত্যু হয়েছে 61,000-এরও বেশি মানুষের। বেসরকারি হিসেবে সংখ্যাটা আরও বেশি। সপ্তাহখানেক আগে ইসরায়েলের হামলায় মৃত্যু হয় প্যালেস্টাইনি সাংবাদিক আনাস আল শরীফ ও 4 সহকর্মীর। হাই নিউজ নেটওয়ার্ক।
দ্বিতীয়বার ক্ষমতায় ফিরেই বিশ্বজুড়ে স্বাস্থ্য খাতে মানবিক সহায়তার বন্ধের সিদ্ধান্ত নেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার সিদ্ধান্তের পরেই বিশ্বজুড়ে স্বাস্থ্য সহ নানা খাতে বিপর্যয় নেমে আসার আশঙ্কা করছে বিশেষজ্ঞ মহল। এবার সেই আশঙ্কাই সত্যি হচ্ছে দক্ষিণ আফ্রিকায়। দ্বিতীয়বার ক্ষমতায় ফিরেই বিশ্বজুড়ে স্বাস্থ্য খাতে মানবিক সহায়তা বন্ধের সিদ্ধান্ত নেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার সিদ্ধান্তের পরেই বিশ্বজুড়ে স্বাস্থ্য সহ নানা খাতে বিপর্যয় নেমে আসার আশঙ্কা করছে বিশেষজ্ঞ মহল। এবার সেই আশঙ্কাই সত্যি হচ্ছে দক্ষিণ আফ্রিকায়। ট্রাম্পের ঘোষণার মাত্র 6 মাসের মধ্যেই 12টি অলাভজনক ক্লিনিক বন্ধ হয়ে গিয়েছে। এই 12টি ক্লিনিকে প্রায় 63,000 HIV আক্রান্ত রোগীর চিকিৎসা চলত। ট্রাম্পের এই সিদ্ধান্তের জেরে দেশজুড়ে বেড়েছে ওষুধের দাম। ফলে প্রায় 2,20,000 রোগী এইচআইভির ওষুধ কিনতে পারছেন না। ট্রাম্প প্রশাসন $427 মিলিয়ন তহবিল কমানোর সিদ্ধান্ত নেয় এই বছরের শুরুতে। এর সপক্ষে যুক্তি দিয়ে আমেরিকা বলেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের $37 ট্রিলিয়ন ঋণের কারণে এটি প্রয়োজনীয় পদক্ষেপ। তাই অলাভজনক ক্লিনিকগুলি বন্ধ হয়ে যাওয়ায় বিপদে পড়েছেন সমকামী এবং যৌনকর্মীরা। মার্কিন সহায়তা বন্ধ হয়ে যাওয়ায় ওষুধের দাম প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছে। যদিও ওয়াশিংটন পরে কিছু এইচআইভি পরিষেবা পুনরায় চালু করার জন্য সীমিত মাত্রায় ছাড় দেয়, কিন্তু প্রাথমিক কাটছাঁটের ফলে যে পরিমাণ চাপ পড়ে তাকে সামলাতে হিমশিম খাচ্ছে দক্ষিণ আফ্রিকা। বিপুল অর্থ এই সহায়তার ক্ষেত্রে কমে যাওয়ায় বিশ্বজুড়ে এইচআইভির সঙ্গে লড়াইয়ে চাপ বাড়ছে দেশগুলির। হাই নিউজ নেটওয়ার্ক। পুরনো ইতিহাস পিছনে ফেলে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও মসৃণ করতে চলেছে পাকিস্তান। সূত্রে খবর, পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে নলেজ করিডর গড়ে তোলা হবে। এই প্রকল্পের অংশ হিসেবেই উচ্চশিক্ষার জন্য বাংলাদেশের পড়ুয়াদের আগামী 5 বছরের জন্য 500টি বৃত্তি বা স্কলারশিপ দেবে পাকিস্তান। পুরনো ইতিহাস পেছনে ফেলে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও মসৃণ করতে চাইছে পাকিস্তান। 12 বছর পর শনিবারই বাংলাদেশে গিয়েছেন পাক বিদেশ মন্ত্রী ইশাক দার। তার এবং বাংলাদেশের বিদেশ উপদেষ্টার উপস্থিতিতে একাধিক চুক্তি এবং সমঝোতাপত্রে স্বাক্ষর করেছে দুই পক্ষ। তার একটিতে স্থির হয়েছে পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে নলেজ করিডর গড়ে তোলা হবে। এই প্রকল্পের অংশ হিসেবে উচ্চশিক্ষার জন্য বাংলাদেশের পড়ুয়াদের আগামী 5 বছরের জন্য 500টি বৃত্তি এবং স্কলারশিপ দেবে পাকিস্তান। এই বৃত্তির একাংশ দেওয়া হবে শিক্ষাক্ষেত্রের জন্য। শুধু তাই নয়, পাকিস্তানের বিদেশ দফতরের তরফে জানানো হয়েছে বাংলাদেশ সিভিল সার্ভিসের 100 জনকে প্রশিক্ষণ দেবে পাকিস্তান। তাছাড়াও পাকিস্তান টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামে বাংলাদেশের পড়ুয়াদের জন্য বৃত্তির সংখ্যা 5 থেকে বাড়িয়ে 25 করার সিদ্ধান্ত নিয়েছে ইসলামাবাদ। বস্তুত বাংলাদেশের শেখ হাসিনার জমানায় ইসলামাবাদ এবং ঢাকার মধ্যে কূটনৈতিক সম্পর্কে উল্লেখযোগ্য কোনো উন্নতি হয়নি। 1971 সালে পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয় সাবেক পূর্ব পাকিস্তান, তৈরি হয় স্বাধীন বাংলাদেশ। তারপর থেকে দীর্ঘ সময় ধরে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সরাসরি বাণিজ্য প্রায় বন্ধই ছিল। গত বছর হাসিনার পতনের পরে দুদেশের মধ্যে ফের দ্বিপাক্ষিক বাণিজ্য চালু করতে পদক্ষেপ করে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে ভিসা সংক্রান্ত বিধিও শিথিল করা হয়। গত জুলাইয়ে বাংলাদেশে গিয়েছিলেন পাক স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি। গত বুধবার ঢাকায় গিয়েছিলেন পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান। শনিবার দুদিনের সফরে ঢাকায় যান পাক বিদেশমন্ত্রী ইশাক দার। হাই নিউজ নেটওয়ার্ক। দ্য ওয়ার্ল্ড টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।